হ্যালো স্টুডেন্টস, আজ আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের অধ্যায় 5 শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, কার্য, ক্ষমতা ও শক্তি সংক্রান্ত পার্ট 1 বা প্রথম পর্বের যে আলোচনায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কার্য ও ক্ষমতা। আজ আমরা শক্তি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি, শক্তি কাকে বলে। শক্তি ব্যাপারটা কি দেখো, কার্য করার যে সামর্থ্য তাকেই বলা হয় কি শক্তি। তাহলে কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। শক্তি কিন্তু কার্য এবং ক্ষমতার মতনই একটা কি রাশি বলতো, স্কেলার রাশি, তাই তো? আচ্ছা, শক্তি আমরা বিভিন্ন রূপ দেখতে পাই শক্তির। যেমন দেখো, এই যে হাত, ঘষো, এরপরে এটাকে তোমরা গালে নাও, কি দেখতে পাবে? গরম লাগছে তো, অর্থাৎ এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আবার সুইচ অন করলেই আলো জ্বলে, অর্থাৎ তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার খেয়াল করো যে সুইচ অন করলে হিটার জ্বলে, মানে এখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ কোষ বা সেল, সেখানে আমরা দেখেছি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। এছাড়াও শব্দ শক্তি, চৌম্বক শক্তি, পারমাণবিক শক্তি, এগুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই শুনেছ। আজ আমরা মূলত যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি সম্পর্কে আলোচনা করব। দেখো, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কাকে বলে? কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে, তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য সঞ্চিত হয়। আবার যদি কোনো একটা বস্তুর তুমি অবস্থান মানে জায়গার পার্থক্য করো, নিচ থেকে ওপরে তোলো বা কোনো একটা জায়গায় তুলে রাখো, অথবা আকৃতির পরিবর্তন, যেমন ধনুক তুমি টানছো তবেই তীরটা কিন্তু অনেক দূর যাচ্ছে। তাহলে এই ঘটনাগুলোর জন্য কি কি, কোনো বস্তুর গতি, তার অবস্থান বা আকৃতি, এগুলোর পরিবর্তনের জন্য কিন্তু বস্তুর মধ্যে কাজ করার একটা সামর্থ্য সঞ্চিত হয়। তাহলে একেই বলা হয় বস্তুটির যান্ত্রিক শক্তি। কিভাবে লিখবো দেখো, কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতি এর পরিবর্তনের জন্য কার্য করার বা কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকেই বলা হয় বস্তুটির যান্ত্রিক শক্তি। বোঝা গেল? এই যে যান্ত্রিক শক্তি, এটা মূলত দুই প্রকার। কি কি বলতো? এক হলো গতিশক্তি, দুই হলো স্থিতিশক্তি। আজ আমরা কিন্তু গতিশক্তি সম্পর্কেই আলোচনা করব এবং কিছু প্রবলেম সলভ করব। তৃতীয় পর্বের যে ক্লাস, সেখানে আমরা স্থিতিশক্তি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? দেখো, এই যে গতিশক্তি, গতিশক্তি বা এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, কাকে বলে বলো তো? আমরা বললাম যে কোনো বস্তু যদি গতিশীল থাকে, তাহলে সেই গতির জন্য সে একটা কাজ করার সামর্থ্য অর্জন করে। যেমন দেখো, মনে করো একটা ট্রাক দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে না দেখে ধাক্কা খেলে, একটু হোঁচট খাবে, তারপর পাশ দিয়ে সরে চলে যাবে। কিন্তু যদি ট্রাকটা চলে এবং ওই চলমান অবস্থায় যদি তোমাকে ধাক্কা দেয়, তাহলে কিন্তু বেশ বড়সড় একটা দুর্ঘটনা ঘটবে, এমনকি প্রাণও যেতে পারে, তাই তো? তাহলে গতির জন্য কিন্তু কাজ করার সামর্থ্য অর্জিত হয়েছে। আবার মনে করো যে এই যে ড্যামে আমরা দেখি জল ধরা থাকে, তাই তো? জল সঞ্চিত থাকে। লক গেট যখন খোলা হয়, তখন জল প্রচণ্ড দ্রুত বেগে কিন্তু কি হয়, নামে, এবং এই গতির জন্য কিন্তু টারবাইনের চাকা ঘোরায়, ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা বস্তু তার গতির জন্য কিন্তু কাজ করার একটা সামর্থ্য লাভ করে। একেই বলা হচ্ছে বস্তুটার গতিশক্তি। এবার আমাদের জানতে হবে যে বস্তুর গতিশক্তির মান কত হয়। এখানে আমরা রৈখিক গতিশক্তি সম্পর্কে আলোচনা করছি। তাহলে বস্তুর রৈখিক গতিশক্তির মান কত হয়? দেখো, মনে করো একটা বস্তু আছে যার ভর হচ্ছে m, তাই তো? এর প্রাথমিক বেগ বা প্রথমে বেগ আমরা ধরলাম কত, v। বস্তুটার উপর কিন্তু একটা বিরুদ্ধ বল প্রয়োগ করা হচ্ছে। বিরুদ্ধ বল মানে বস্তুটা যেদিকে গতিশীল আছে, গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করা হচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বস্তুটা s দূরত্ব অতিক্রম করে অবশেষে কিন্তু এখানে এসে স্থির হচ্ছে, মানে তার অন্তিম গতিবেগ হচ্ছে কত, 0। কত বল প্রয়োগ করা হয়েছে? p বল প্রয়োগ করা হয়েছে। বস্তুটা থামার আগে পর্যন্ত কতটা দূরত্ব অতিক্রম করেছে না, s দূরত্ব অতিক্রম করেছে। বোঝা গেল ব্যাপারটা? এবারে খেয়াল করো, আমরা বল ও গতি অধ্যায়ে কোনো একটা বস্তুর
সম বা অসম সরলরৈখিক গতি সংক্রান্ত যে গতীয় সমীকরণগুলো পেয়েছিলাম, সেখানে একটা সমীকরণ পেয়েছিলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। খেয়াল করো, এখানে যেটা আমরা ধরছি যে এই বিরুদ্ধ বল প্রয়োগের ফলে মন্দন সৃষ্টি হচ্ছে এবং সেই মন্দনটাকে আমরা এফ দিয়ে সূচিত করেছি। এটাকে কিন্তু এ দিয়েও সূচিত করা হয়, যেটা আমরা ত্বরণ বলি অ্যাসিলারেশন, তাই তো? তাহলে সেটাকে এফ বা এ দিয়ে সূচিত করা হয়। মন্দন মানে তার ডাইরেকশনটা উল্টো হবে, তাহলে চিহ্নটা একই, এফ বা এ দিয়ে আমি সূচিত করব। তাহলে সেই গতীয় সমীকরণে আমরা কি পেয়েছিলাম? অন্তিম বেগের বর্গ সমান প্রাথমিক বেগের বর্গ প্লাস 2 ইন্টু ত্বরণ ইন্টু অতিক্রান্ত দূরত্ব। এখানে তো ত্বরণ সৃষ্টি হয়নি, মন্দন সৃষ্টি হয়েছে, তাই সমীকরণটা হলো মাইনাস। তাহলে কি পেলাম? অন্তিম বেগের বর্গ, দেখো অন্তিম বেগ কত? 0, বসাও 0 স্কোয়ার সমান প্রাথমিক বেগ ভি তার বর্গ মাইনাস 2 ইন্টু মন্দন ইন্টু অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখান থেকে কি পাচ্ছি বলো? 2fs এ প্লাসে যদি নিয়ে আসো 2fs সমান ভি স্কোয়ার, তাহলে এফ সমান ভি স্কোয়ার বাই 2s। এক্ষেত্রে আমরা বস্তুর গতিশক্তি কিভাবে নির্ণয় করব, গতিশক্তির মান কিভাবে নির্ণয় করব? দেখো, গতিশক্তি আমরা কাকে বললাম? শক্তি বললাম কার্য করার সামর্থ্য। আর গতিশক্তি কাকে বললাম? গতিশীল বস্তু গতির জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে। তাহলে এক্ষেত্রে যখন কোনো একটা বস্তু গতিতে আছে এবং তার উপর একটা বিরুদ্ধ বল প্রযুক্ত হচ্ছে, তখন থেমে যাওয়ার আগে পর্যন্ত কি হবে? ওই প্রযুক্ত বলের বিরুদ্ধে বস্তু তো কার্য করবে, সেই মোট কৃতকার্যই কিন্তু বস্তুর গতিশক্তির পরিমাণ। এবার দেখো, আমরা জানি কৃতকার্য মানে কি? বল ইন্টু দূরত্ব। এখানে প্রযুক্ত বলের মান হচ্ছে পি, দূরত্ব হচ্ছে কত? এস। আবার বল মানে কি? ভর ইন্টু ত্বরণ, ভর হচ্ছে এম, এক্ষেত্রে মন্দন এফ ইন্টু এস। এফ সমান কি পেয়েছি বলো? ভি স্কোয়ার বাই 2s, বসিয়ে দাও এখানে, এস এস কেটে গেলে কি পেলাম? হাফ এম ভি স্কোয়ার। তাহলে বস্তুর রৈখিক গতিশক্তির মান কত পেলাম আমরা? হাফ এম ভি স্কোয়ার। এর পরের অংশে আমরা চলে আসি। দেখো, এরকম প্রশ্ন আসে যে প্রমাণ করো কৃতকার্য সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। কিভাবে করব? আমরা আগের বার দেখলাম যে এম ভরের বস্তু ভি বেগে গতিশীল ছিল, তার গতির বিরুদ্ধে পি বল প্রয়োগ করেছিলাম। এখানে ব্যাপারটা উল্টো। এক্ষেত্রে আমরা কি করছি? এম ভরের একটা বস্তু রয়েছে, তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, তার গতির অভিমুখে আমরা পি বল প্রয়োগ করলাম, যার ফলে তার গতি ক্রমাগত বাড়লো, তাই তো? ধরলাম এস দূরত্ব অতিক্রমণ করার পর তার বেগ হলো কত? ভি। তাহলে গতি বাড়লো মানে ভি গ্রেটার দেন ইউ, অন্তিম বেগ প্রাথমিক বেগের থেকে বেশি, এবং এখানে কি সৃষ্টি হচ্ছে? ত্বরণ সৃষ্টি হচ্ছে। বেগ ক্রমাগত বাড়লে কি সৃষ্টি হয়? ত্বরণ সৃষ্টি হয়। ধরলাম ত্বরণ হচ্ছে এফ, এটাকে তোমরা এ চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারো। এখানেও আমরা গতীয় সমীকরণ প্রয়োগ করব, অন্তিম বেগের বর্গ। অন্তিম বেগ কত বলো? অন্তিম বেগ হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার সমান প্রাথমিক বেগের বর্গ ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ এফ ইন্টু অতিক্রান্ত দূরত্ব। তাহলে 2fs সমান কি পাচ্ছি বলো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এফ সমান কত পাচ্ছি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এটা আমরা কাজে লাগাবো। তাহলে এক্ষেত্রে বল দ্বারা কৃতকার্য সমান আমি কি লিখতে পারি? কার্য মানে তোমরা জানো বল ইন্টু সরণ, বল হচ্ছে পি, সরণ হলো এস। এবারে বল মানে কি? ভর ইন্টু ত্বরণ, তাহলে এম ভর ইন্টু ত্বরণ হচ্ছে এফ ইন্টু এস। এফ এর জায়গায় বসিয়ে দাও এম ইন্টু, এফ এর জায়গায় বসালাম দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s ইন্টু এস। তাহলে কি পাচ্ছি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এস এস কেটে গেল। তাহলে এটাকে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আমরা পেলাম হাফ এম ভি স্কোয়ার কি? বস্তুর গতিশক্তি, অন্তিম গতিশক্তি, কারণ ভিটা অন্তিম বেগ, মাইনাস প্রাথমিক গতিশক্তি, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন। তাহলে প্রমাণ করতে পারলাম যে বল দ্বারা কৃতকার্য সমান কি? গতিশক্তির পরিবর্তন। বোঝা গেল? এরপরে আমরা আসি দেখো গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। ভরবেগ সমান আমরা কি জানি বলো? ভর ইন্টু বেগ, তাই তো? ভর এবং বেগের গুণফল দ্বারাই কিন্তু ভরবেগ পরিমাপ করা হয়। আর গতিশক্তি কত হয়? গতিশক্তি সমান আমরা এক্ষুনি বার করলাম যে ই সমান হাফ এম ভি স্কোয়ার। কে এটা ব্যবহার করা হয়েছে কেন? ই সাফিক্সকে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বোঝাবার জন্য, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই 2। ওপরে নিচে লব এবং হরকে দুটোকেই এম দিয়ে গুণ করো, তাহলে কি হবে? এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। এবারে এই যে এম ভি তার হোল স্কোয়ার বাই 2m লিখতে পারি, আর এম ভি মানেই তো কি? ভরবেগ পি, তাহলে পি স্কোয়ার বাই 2m। তাহলে সম্পর্ক আমার চলে আসলো, দেখো গতিশক্তি সমান হচ্ছে ভরবেগের বর্গ বাই 2 ইন্টু ভর।
তাই তো? তাহলে পি সমান কি লিখতে পারি, 2m ইন্টু ই তার রুট। এই দুটোর যে কোনোভাবেই কিন্তু আমরা গতিশক্তি ও ভরবেগের সম্পর্ককে প্রকাশ করতে পারি। এরপরে একটা প্রশ্ন আসে মাঝে মাঝে যে বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? দেখো, বস্তুর গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। এম হচ্ছে ভর, ভর সর্বদা ধনাত্মক হয়, এটা কখনোই কিন্তু ঋণাত্মক হতে পারে না। আবার ভি, ভি হচ্ছে কি বেগ, বেগ ভেক্টর রাশি, এটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু ভি ধনাত্মকই হোক বা ঋণাত্মক হোক না কেন, ভি স্কোয়ারটা কিন্তু সর্বদাই ধনাত্মক হয়। তাই হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি সর্বদাই ধনাত্মক, এটা কখনোই ঋণাত্মক হতে পারে না। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাঝে মাঝে আসে যে একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু, এদের ভরবেগ সমান, কোনটার গতিশক্তি বেশি হবে? দেখো, ধরি ভারী বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম আর বেগ হচ্ছে ক্যাপিটাল ভি, তাহলে ভরবেগ কত হবে বলো, ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি। আর গতিশক্তি কত হবে, হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার, তাই তো? হালকা বস্তুর ক্ষেত্রে স্মল নিচ্ছি, ভর স্মল এম, বেগ স্মল ভি, ভরবেগ স্মল এম ইন্টু স্মল ভি, গতিশক্তি হাফ স্মল এম ইন্টু স্মল ভি স্কোয়ার। বলা আছে অঙ্কে যে দুটো বস্তুর ভরবেগ সমান, তাহলে ক্যাপিটাল এম ভি সমান স্মল এম ভি, ধরলাম দুটোই হচ্ছে পি। এরপর আমাকে দেখাতে বলেছে যে কোনটির গতিশক্তি বেশি, তাহলে করো, হালকা বস্তুর গতিশক্তি বাই ভারী বস্তুর গতিশক্তি কত লিখবো, হাফ স্মল এম স্মল ভি স্কোয়ার বাই হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই টু, উপর নিচে স্মল এম দিয়ে গুণ করলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম। এখানে ওপর নিচে ক্যাপিটাল এম দিয়ে গুণ করলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু ক্যাপিটাল এম। তাহলে দেখো, স্মল এম ভি মানেও তো পি আর ক্যাপিটাল এম ভি মানেও পি, তাহলে স্মল এম ভি তার হোল স্কোয়ার, এখানে পি স্কোয়ার লিখতে পারি বাই টু স্মল এম। আবার ক্যাপিটাল এম ভি মানেও তো পি, তাহলে এখানেও পি স্কোয়ার বাই টু এম। পি স্কোয়ার কেটে গেলে আমি কি পাচ্ছি, টু ক্যাপিটাল এম, উল্টে যাচ্ছে এখানে দেখো, বাইটা ইন্টু করলে উল্টে যায় তো, তাহলে টু ক্যাপিটাল এম বাই টু স্মল এম, টু কেটে গেলে পেলাম ক্যাপিটাল এম বাই স্মল এম। খেয়াল করো, এক্ষেত্রে ক্যাপিটাল এম মানে ভারী বস্তুর ভর, এটা সবসময় বেশি হবে স্মল এম এর থেকে, তাহলে এই ভগ্নাংশটা হবে একের থেকে বড়। তার মানে হালকা বস্তুর গতিশক্তি বাই ভারী বস্তুর গতিশক্তি, এটা একের থেকে বড়। তার মানে কে বড়, হালকা বস্তুর গতিশক্তিটা বেশি। তাহলে দেখা গেল যে হালকা বস্তুর গতিশক্তি কিন্তু বেশি হয়। একইভাবে আরও একটা প্রশ্ন আসে, একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি? ঠিক উল্টোটা দিয়েছে, তাই না? তাহলে গতিশক্তি সমান মানে কি, এখানেও একইভাবে ধরবো ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম, বেগ ক্যাপিটাল ভি, যেমন আগেটাতে ধরলাম হালকা বস্তুর ভর স্মল এম আর বেগ স্মল ভি। তাহলে গতিশক্তি সমান মানে লিখতে পারি হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার সমান হাফ স্মল এম স্মল ভি স্কোয়ার, দেওয়া আছে গতিশক্তি সমান। এখান থেকে কি পাচ্ছি দেখো, এম ভি স্কোয়ার সমান স্মল এম স্মল ভি স্কোয়ার। এখানে আমরা কি করছি দেখো, ওপর নিচে এম দিয়ে গুণ করছি, তাহলে ওপরে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই ক্যাপিটাল এম, এর পাশে স্মলেও একই ব্যাপার, স্মল এম স্কোয়ার স্মল ভি স্কোয়ার বাই স্মল এম, তাই তো? এবার দেখো ক্যাপিটাল এম ভি মানে আমি ধরলাম ভারী বস্তুর ভরবেগ ক্যাপিটাল পি, তাহলে ক্যাপিটাল পি স্কোয়ার বাই ক্যাপিটাল এম। আর স্মল এম ইন্টু স্মল ভি, এটা ধরছি ভরবেগ কার, হালকা বস্তুর, সেটা স্মল পি, তাহলে স্মল পি স্কোয়ার বাই স্মল এম। তাহলে ক্যাপিটাল পি বাই স্মল পি কত হলো দেখো, ক্যাপিটাল এম বাই স্মল এম, তার রুট স্কোয়ার আছে তাই রুট হলো, এটাও কিন্তু গ্রেটার দেন ওয়ান, কারণ উপরে ক্যাপিটাল এম আছে যেটা বড় স্মল এম এর থেকে। তাহলে এটা গ্রেটার দেন ওয়ান মানে কি, লব বড়, তাহলে ক্যাপিটাল পি বড় মানেই হচ্ছে ভারী বস্তুর ভরবেগ বেশি। বোঝা গেল? এই পর্যন্ত আলোচনার পর আমরা এরপর যে অংশে আলোচনায় আসবো সেটা হচ্ছে তড়িৎ শক্তি। শক্তি সম্পর্কে আলোচনা করলাম, গতিশক্তি, স্থিতিশক্তি সম্পর্কিত আলোচনা আমরা পরের পর্বের ক্লাসে আমরা করব। এরপর চলে আসি দেখো তড়িৎ শক্তি ব্যাপারটা কি। তড়িৎ শক্তি ও শক্তিরই একটা রূপ, এটা আমরা কিভাবে পরিমাপ করি দেখো। তড়িৎ শক্তির একক কত হয়, বিওটি, এটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট। এই বিওটিকেই বলা হয় কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টাকেই বলা হয় বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। আমরা যখন ইলেকট্রিসিটি বিল আসে বাড়িতে, আমরা লক্ষ্য করেছি বলে এত ইউনিট ইলেকট্রিসিটি খরচ হয়েছে, তাহলে ইউনিটটাই হচ্ছে বিওটি। এক কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা মানে আমি লিখতে পারি 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা সমান, তার মানে কি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা যন্ত্র 1 ঘন্টা ধরে চললে সে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকেই বলা হয় 1 বিওটি।
এর মানটা কত হয়? দেখো 1 কিলোওয়াট ঘন্টা মানে কি 1000 ওয়াট, আর 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। গুণ করো তাহলে কত পাচ্ছ? 1 2 3 4 5টা শূন্য, তাহলে 10⁵ ইন্টু 36, সেটাকে আমি লিখছি 3.6 ইন্টু 10⁶ জুল তড়িৎ শক্তির একক। বোঝা গেল? এরপর আমরা কিছু প্রবলেমে চলে আসি। দেখো প্রথম প্রবলেম, একটা যন্ত্র 4 ঘন্টায় 2000 জুল কার্য করে, আর অপর একটা যন্ত্র 6 ঘন্টায় 2400 জুল কার্য করে। কার ক্ষমতা বেশি? তাহলে আমাদের মনে হবে যে বেশি কার্য করছে তার ক্ষমতাই বেশি হওয়া উচিত। দেখো দ্বিতীয় যন্ত্র বেশি কার্য করছে, 6 ঘন্টায় 2400 জুল, এ 2000 জুল, তাহলে দ্বিতীয় যন্ত্রের ক্ষমতা কি বেশি? দেখো বার করি, ক্ষমতা কাকে বলে? কার্য বাই সময়। তাহলে প্রথম যন্ত্রের ক্ষেত্রে কার্য 2000 জুল বাই 4 ঘন্টা, তাহলে 500 জুল পার ঘন্টা, এটা হচ্ছে ক্ষমতা। দ্বিতীয় যন্ত্রের ক্ষমতা কিন্তু দেখো কার্য 2400 বাই 6, 400 জুল পার ঘন্টা, তাহলে দ্বিতীয় যন্ত্রের ক্ষমতা কম, প্রথম যন্ত্রের ক্ষমতা বেশি। বোঝা গেল? আচ্ছা, পরের প্রবলেমে চলে আসো। দেখো একটা বরফের খণ্ডকে দড়ির সাহায্যে মসৃণ অনুভূমিক তলের উপর 500 সেন্টিমিটার দূরত্ব টেনে আনা হলো। দড়ির টান বলা আছে 100 ডাইন এবং দড়িটি ওই তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। কৃত কার্যের পরিমাণ নির্ণয় করো। দেওয়া আছে cos 60 সমান হাফ। তাহলে খেয়াল করো এক্ষেত্রে দেওয়া আছে, কি কি দেওয়া আছে আগে লিখে নাও। এখানে দেওয়া আছে প্রযুক্ত বল হচ্ছে কত? 100 ডাইন, তাই তো? এবারে দড়িটা দেখো অনুভূমিক তলের সঙ্গে কত কোণ করে আছে? 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখানে এফ বল এদিকে কাজ করছে, সরণ কিন্তু এপাশে ঘটছে, দুটোর অভিমুখ ভিন্ন। কিন্তু আমরা জানি কৃতকার্য কিভাবে পরিমাপ করতে হয়। কৃতকার্য সমান হচ্ছে সরণের অভিমুখে প্রযুক্ত বলের উপাংশ ইন্টু সরণ, দুটোর অভিমুখ কিন্তু একই হতে হবে। এবারে আমরা আলোচনা করেছি প্রথম পর্বের ক্লাসে যে সরণের অভিমুখে প্রযুক্ত বলের উপাংশ কত হয়? এফ কস থিটা। তাহলে এখানে কত হবে? এফ কস 60 ইন্টু এস। তাহলে দেখো এফ মানে 100, কস 60-র ভ্যালু দেওয়া আছে হাফ, ইন্টু এস সরণ মানে 500। এখানে আমরা সবই কোন পদ্ধতিতে করছি? দেখো ডাইন সেন্টিমিটার, মানে আমরা অঙ্কটা করছি কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। তাহলে গুণ করে পেলাম 25,000। সিজিএসে কৃতকার্যের একক কি? আর্ক, তাই তো? এসআইতে করতে গেলে সবগুলো এসআইতে কনভার্ট করে নিতে হবে। বোঝা গেল? পরের প্রবলেম দেখো, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল 1500 কেজি ভরের একটা গাড়িকে থামাতে কত কার্য করতে হবে? আমরা জানি কৃতকার্য মানে কি? বস্তুর গতিশক্তির পরিবর্তন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর প্রথমে বেগ বেশি, পরে কিন্তু গাড়িটা থামছে, মানে অন্তিম বেগ 0। তাহলে এক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন কি করব? প্রাথমিক গতিশক্তি মাইনাস অন্তিম গতিশক্তি, তাই তো? হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। দেখো এক্ষেত্রে তোমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দাও অঙ্কটা ভুল হয়ে যাবে। কেন? অঙ্কটা কোন পদ্ধতিতে করতে হবে আগে খেয়াল করতে হবে। আমি এসআইতে করব। কেন? দেওয়া আছে দেখো ভর কত? 1500 কেজি দেওয়া আছে তো। অন্তিম বেগ কিন্তু 0, কিন্তু প্রাথমিক বেগটা দেওয়া আছে দেখো কিলোমিটার প্রতি ঘন্টাতে, কিন্তু এসআই পদ্ধতিতে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে আগে তোমাকে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। তাহলে প্রাথমিক বেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টাকে কনভার্ট করো, 60 কিলোমিটার বাই 1 ঘন্টা। 60 কিলোমিটার মানে 60 ইন্টু 1000 মিটার বাই 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, কাটাকাটি করলে পাবে 50/3 মিটার পার সেকেন্ড। এটাতে কনভার্ট করতে হবে কারণ আমি অঙ্কটা এসআইতে করছি। এরপর বসাও হাফ ইন্টু এম মানে হচ্ছে 1500 কেজি, ইউ স্কোয়ার প্রাথমিক বেগ হচ্ছে 50/3 বার করলাম আমরা, তার হোল স্কোয়ার মানে দুবার গুণ, মাইনাস হাফ এম 1500 ইন্টু ভি তো অন্তিম বেগ তো 0, তাহলে 0 স্কোয়ার ইন্টু সামথিং মানে এই পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 208333.3 জুল। তোমরা করো, খাতায় করলেই বুঝতে পারবে। পরের প্রবলেমে এসো। 40 কেজি ভরের একটা বালক 10 কেজি ভরের একটা বস্তু নিয়ে 1 মিনিটে 10 মিটার উঁচু ছাদে উঠল। বালকের ক্ষমতা কত? তাহলে বালক 10 কেজি ভরের একটা বস্তু নিয়ে উঠছে, 40 কেজি ভরের একটা বালক, তাহলে ওকে তো নিজের ভরটার সঙ্গে তো 10 কেজি ভরটাকেও তুলতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রদত্ত মোট ভর কত খেয়াল করো, 40 প্লাস 10 মানে 50 কেজি। সরণ কতটা হচ্ছে, কতটা উঁচুতে উঠছে দেখো 10 মিটার, তাহলে সরণ হচ্ছে 10 মিটার। সময় হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড, তাই তো? তাহলে এক্ষেত্রে ক্ষমতা কত হবে? ক্ষমতা সমান আমরা জানি কার্য বাই সময়। কার্য মানে কি? বল ইন্টু সরণ বাই সময়। বল মানে কি? ভর ইন্টু ত্বরণ, এখানে ত্বরণ কিন্তু অভিকর্ষীয় ত্বরণ, তাই তো? তাহলে এমজি ইন্টু সরণ বাই সময়। তাহলে আমরা পেয়েছি ভর সমান 50, জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই পদ্ধতিতে অঙ্কটা করা হচ্ছে কারণ ভর আছে কেজিতে,
স্মরণ হচ্ছে মিটার, সময় হচ্ছে সেকেন্ড, ইন্টু স্মরণ হচ্ছে 10 বাই সময় হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। এক বসালে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ সময়ের একক সেকেন্ড এসআই পদ্ধতিতে। কাটাকাটি করো, পাবে 245/3, এটা হচ্ছে ওয়াট, কারণ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। বোঝা গেল? পরের অঙ্কে আসে, দেখো 500 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে 2 ঘন্টা ধরে জামা কাপড় ইস্ত্রি করা হলো। কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে? এক্ষুনি বললাম তড়িৎ শক্তির একক হচ্ছে বিওটি বা কিলোওয়াট ঘন্টা। তাহলে ওয়াট ইন্টু ঘন্টা এভাবে আমাকে প্রকাশ করতে হবে। দেখো দেওয়া আছে ক্ষমতা সমান 500 ওয়াট, সময় হচ্ছে 2 ঘন্টা। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি কত হচ্ছে? ক্ষমতা ইন্টু সময়, 500 ইন্টু 2, কি পেলাম? ওয়াট ঘন্টা। কিন্তু আমরা ইউনিটটা হিসেব করি বিওটি বা কিলোওয়াট ঘন্টা। তাহলে ওয়াট ঘন্টাকে 1000 দিয়ে ভাগ করলে কি পাবো? কিলোওয়াট ঘন্টা বা বিওটি। তাহলে 1000/1000 মানে 1 বিওটি বা 1 ইউনিট তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে। এবার যদি আমরা এইভাবে না বার করে জুলে বার করতে চাই, তাও বার করতে পারি। দেখো অল্টারনেট মেথড, অন্য পদ্ধতিতে কীভাবে করব? ব্যয়িত তড়িৎ শক্তি সমান 500 ওয়াট মানে জুল পার সেকেন্ড, ইন্টু সময়টাকে আমরা সেকেন্ডে যদি নিই, তাহলে 2 ঘন্টা মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 ইন্টু 2 সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেলে আমার তড়িৎ শক্তির একক কি আসলো? জুল। কত বেরোলো দেখো? 36 ইন্টু 5 ইন্টু 2 মানে 10, একটা শূন্য, 2 3 4 5, তাহলে 36 ইন্টু 10⁵ জুল। 10⁵ মানে কিন্তু একের পিঠে 5টা শূন্য, খেয়াল করবে। এরপর শেষের অঙ্কে চলে আসে, দেখো এটা আমি হিন্টস দিয়েছি, তোমরা করবে। 15 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসা একটা টেনিস বলকে র্যাকেট দিয়ে বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ফেরত পাঠানো হলো। তাহলে খেয়াল করো, যেদিকে বল আসছে তার বিপরীত দিকে ফেরত যাচ্ছে। তাহলে আমার যদি ইউ পজিটিভ হয়, ভি নেগেটিভ হবে, আর যদি আমি ভিকে পজিটিভ নিই, ইউকে নেগেটিভ নেব, তাই তো? কারণ দিকটা চেঞ্জ হচ্ছে। বলটির গতিশক্তির পরিবর্তন দেওয়া আছে 8.75 জুল হলে বলটির ভরবেগের পরিবর্তন কত হবে? খেয়াল করো কি দেওয়া আছে? প্রাথমিক বেগ 15 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ 20 মিটার পার সেকেন্ড, এবং আরও দেওয়া আছে গতিশক্তির পরিবর্তন। তাহলে ½ mv² মাইনাস ½ mu²। অন্তিম বেগ বেশি তো, তাহলে অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি সমান 8.75। এখানে দেখো ½ m কমন নিলে কি পাচ্ছি? v² মাইনাস u²। বসিয়ে দাও, 20² মাইনাস 15²। ক্যালকুলেট করো, 400 মাইনাস 225, তাই তো? তাহলে এমটা বার করো, 2 ইন্টু 8.75/400 মাইনাস 225, এম বেরোবে 0.1 কেজি। তাহলে আগে ভরটা বার করলে, এবারে ভরবেগের পরিবর্তন কত হবে? দেখো mv অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, কিন্তু এখানে এম ইন্টু ইউটা মাইনাস হবে। কেন? যেদিকে ভি এর ডাইরেকশন যেদিকে, ইউর ডাইরেকশন তার বিপরীতে। তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এম ইন্টু ভি প্লাস ইউ। বসাও, তাহলে পাবে 3.5 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং থিওরিটা রেডি করো। কার্যক্ষমতার শক্তি সংক্রান্ত যে তৃতীয় পর্বের আমাদের আলোচনা, সেখানে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে স্থিতিশক্তি, এবং সেখানেও আমরা কিন্তু কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।